Hello students. So in continuation to my previous session, today I will going to discuss about different methods of collection. So as we can see, there are four types. Mainly there are four types. First one is the midstream specimen collection. Second one is the clean catch specimen collection. Third one is the catheter specimen collection, and fourth one the for in case of infants. So there are অ্যাডাল্টের ক্ষেত্রে এই আপার উপরে যে তিনটে মেথড ওটা ইউজ করা হয়, কিন্তু ইনফ্যান্টের ক্ষেত্রে এই তিনটে সেম মেথডই কিছুটা মডিফাই করে ইউজ করতে হয়, কারণ ইনফ্যান্টের ক্ষেত্রে কিছু কিছু জিনিস অ্যাডভাইস যেটা পেশেন্টকে দেওয়া সম্ভব অ্যাডাল্ট পেশেন্ট সেটা ইনফ্যান্টকে দেওয়া সম্ভব না, সেই জন্য কিছু কিছু স্লাইট মডিফিকেশন রয়েছে। তো অ্যাডাল্টের ক্ষেত্রে মেনলি তিনটে মেথড আমরা দেখছি: মিডস্ট্রিম, ক্লিন ক্যাচ অ্যান্ড ক্যাথেটার স্পেসিমেন কালেকশন। So first let's discuss about the midstream urine specimen collection. So as we know যে ইউরিন নর্মালি একটা স্ট্রিম বা একটা ফ্লোতে হয়, একটা সিঙ্গেল স্ট্রিমে ইউরিন স্টার্ট এবং এন্ড হয়। তো সেই স্ট্রিমের মিড পোর্শন থেকে আমরা ইউরিনটা কালেকশন করব। তাহলে মিড স্ট্রিম ইউরিন মানে হচ্ছে স্ট্রিমের মিড পোর্শন থেকে ইউরিন কালেকশন। সো এখানে আমরা কি করব, এখানে পেশেন্টকে বলা হবে যে পেশেন্ট টয়লেটে ইউরিন করা স্টার্ট করবে এবং কিছুটা ভয়েডিং হয়ে যাওয়ার পরে পেশেন্ট কিন্তু সেই ভয়েডিং আফটার সাম টাইম, আফটার ইনিশিয়াল ভয়েডিং পেশেন্ট উইল কালেক্ট দিস ইউরিন স্পেসিমেন। তারপরে লাস্ট পোর্শনটা সে আবার টয়লেটে ইউরিনেটটা করবে। তাহলে প্রথম পোর্শনটা ভয়েড করলো, মাঝামাঝি থেকে কিছুটা ইউরিন কালেকশন করলো এবং লাস্ট পোর্শনটা আবার সে টয়লেটে ভয়েড করলো। তো সেই জন্য মিড স্ট্রিম মানে হচ্ছে স্ট্রিমের মিডল থেকে স্পেসিমেন কালেকশন। Now the second method, that is the clean catch specimen collection. Now what is clean catch? Clean and catch দুটো টার্ম আছে এখানে। ক্লিন মানে এখানে পেশেন্ট কি করবে, বিফোর স্টার্টিং ইউরিন হি হ্যাজ টু ক্লিন দ্য এক্সটার্নাল জেনিটালিয়া থরলি। তো সে এখানে এক্সটার্নাল জেনিটালিয়াটাকে ভালো করে ক্লিন করবে, করে তারপর ইউরিন স্টার্ট করবে এবং আলটিমেটলি মিড স্ট্রিম কালেকশন করবে। So that is the clean portion. Clean means before urination he has to clean his or her external genitalia thoroughly with soap or water, soap and water. Now what is catch? Catch means যেমন আমরা ক্রিকেটে দেখি বল ক্যাচ করতে, ব্যাটসম্যান বলকে মারে তারপর বলটা ফিল্ডার কি করে মিড এয়ারে ক্যাচ করে, তেমনি এখানেও ইউরিনটাকে কিন্তু মিড এয়ারে ক্যাচ করবে। তার মানে কি, যে কন্টেইনারে পেশেন্ট ইউরিন কালেকশন করবে সেই কন্টেইনারটা এক্সটার্নাল জেনিটালিয়াকে কিন্তু টাচ করবে না, কিছুটা দূরে থেকে সে ইউরিনটা কালেকশন করবে। অ্যাকচুয়ালি নর্মালি পেশেন্টকে এই দুটো মেথড একসঙ্গে কম্বাইন করে ইউরিন কালেকশন করতে বলা হয়। দ্যাট মিনস মিডস্ট্রিম ক্লিন ক্যাচ স্পেসিমেন কালেকশন। তাহলে কি হলো, অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা কি করছি, এই দুটো মেথডটাকে মিক্স করছি। দ্যাট মিনস মিডস্ট্রিম ক্লিন ক্যাচ স্পেসিমেন কালেকশন, এই দুটো মিক্স করে আমরা করছি। আচ্ছা, তাহলে নেক্সট আমরা দেখবো যে কি করে এই মেথডটা ফলো করা হয়। তাহলে মেল অ্যান্ড ফিমেল দুটোর ক্ষেত্রে কিন্তু কিছুটা ডিফারেন্স রয়েছে। তো ফার্স্টে আমরা দেখবো যে ফিমেলের ক্ষেত্রে আমরা মিড স্ট্রিম ক্লিন ক্যাচ ইউরিন স্পেসিমেন কি করে কালেকশন করি। সো অ্যাজ উই ক্যান সি দেয়ার আর 8 স্টেপস, যে এই 8খানা স্টেপ আমরা ফলো করে এই মেথডে যে এই 8খানা স্টেপ আমরা ফলো করবো সেটা হচ্ছে এই 8টা স্টেপ। তো ফার্স্ট স্টেপ সেটা কি আছে, ফার্স্ট স্টেপ হচ্ছে যে পেশেন্টকে আমি ইউরিন কালেকশনের জন্য বলবো, ফার্স্ট বিফোর এন্টারিং টু দ্য টয়লেট হি হ্যাজ টু ক্লিন হিজ, এখানে ফিমেল, সি হ্যাজ টু ক্লিন হার হ্যান্ডস থরলি উইথ দ্য হেল্প অফ সোপ অ্যান্ড ওয়াটার। তাহলে টয়লেট এন্টার করার আগে সে ভালো করে হাতটা সোপ অ্যান্ড ওয়াটার দিয়ে ক্লিন করে নেবে। নেক্সট সেকেন্ড স্টেপ, she will enter to the toilet and inside toilet she will spread her labia with the help of her fingers. So that is the second step. Now third step এ হচ্ছে আমাকে জায়গাটা ক্লিন করতে হবে। ক্লিনিংটা কে করবে, ক্লিনিংটা করবে উইথ দ্য হেল্প অফ এ 3 to 4 ওয়েট ওয়াইপ। তো 3-4টে সে ওয়েট ওয়াইপ সে প্রথম থেকে নিয়ে রাখবে। সেকেন্ড স্টেপে সে লেবিয়াটা স্প্রেড করেছে, দেন আফটার দ্যাট সে একটা সিঙ্গেল ওয়েট ওয়াইপ নেবে অ্যান্ড ফার্স্ট হি হ্যাজ টু টাচ দ্যাট ওয়েট ওয়াইপ at the upper portion of external genitalia and
she has to move this wet wipe from upward to downward. তাহলে সে হোয়াইট ওয়াইপটা উপরে টাচ করাবে এবং এই যেমন তীর চিহ্ন দেওয়া আছে তেমনি উপর থেকে নিচের দিকে জিনিসটাকে মুভমেন্ট করাবে। মুভমেন্ট করলে একটা সিঙ্গেল একবার ক্লিন হয়ে গেল। মুভমেন্ট করে যখন নিচ পোর্শন অব্দি চলে এলো দেন সি হ্যাজ টু ডিসকার্ড দিয়ে দ্যাট ওয়েট ওয়াইপ। তাহলে একটা সিঙ্গেল ওয়াইপ দিয়ে প্রথমে উপরে টাচ করালো, ডাউনওয়ার্ড মুভমেন্ট করালো, মুভমেন্ট করার পরে জিনিসটা সে ডিসকার্ড করে দিল। তারপর সে সেকেন্ড ওয়াইপ আবার নেবে, একই সেম মেথড। দেন সি উইল কালেক্ট দ্য সেকেন্ড ওয়েট ওয়াইপ and again she has to touch the wet wipe at the upper portion of her external genitalia and he has to move the wipe from upward to downward. So উপর থেকে আবার নিচের দিকে ডাউনওয়ার্ড মুভমেন্ট করবে এবং করে যখন ক্লিন হয়ে যাবে তখন সেটাকে আবার সে ডিসকার্ড করবে। তাহলে 3-4টে যদি সে ওয়েট ওয়াইপ নেয় তাহলে 3-4বার সেই সেম প্রসিডিওর করবে, করে আলটিমেটলি জায়গাটা তাহলে আফটার 3 or 4 ওয়েট অফ দ্য স্পেস দ্য এক্সটার্নাল জেনিটাল উইল বি ক্লিন। এই জায়গাটা ক্লিন হয়ে গেছে। তারপর 4th স্টেপে কী হবে, 4th স্টেপে জায়গাটা এক্সটার্নাল জেনিটালকে ড্রাই করতে হবে with the help of a dry wipe. Method same, she has to touch the dry wipe at the upper portion of her external genitalia, then একই upward to downward movement করাবে। সিঙ্গেল মুভমেন্ট উপর থেকে নিচের দিকে মুভমেন্ট করে নিল ওয়েট ওয়াইপ ড্রাই ওয়াইপটাকে, দিয়ে যখন নিচে এসে গেল তারপর সেটাকে ডিসকার্ড করে দিল। তাহলে এক্সটার্নাল জেনিটালটা ড্রাই হয়ে গেল। তাহলে 4th স্টেপ অবধি আমার ক্লিনিং পোর্শনটা হয়ে গেল। নাও 5th স্টেপে কী হবে, মিড স্ট্রিম কালেকশনটা আমরা কীভাবে দেখবো। দেন she has to start voiding in the toilet. তারপর সে টয়লেটে voiding স্টার্ট করে দিল, দ্যাট ইজ দ্য 5th স্টেজ। নাও 6th স্টেপ কী হবে, আফটার সাম টাইম ইনিশিয়াল কিছু voiding হয়ে যাওয়ার পরে she has to collect the urine in the collection container. তো কিছুক্ষণ ইউরিনেশন হয়ে যাওয়ার পরে সে দেখো এই কন্টেইনারটাকে মিড এয়ারে রেখেছে, ঠিক আছে। মিডিয়ারে রেখে সে কিন্তু কালেকশনটা করছে, দেখো অ্যাওয়ে ফ্রম দ্য এক্সটার্নাল জেনিটাল, কিছুটা দূরে থেকে ও এই কালেকশনটা করছে। তাহলে এটা ক্যাচ জিনিসটা হয়ে গেল। তাহলে আমরা এখানে কি দেখলাম, এখানে দেখলাম ক্লিনিংটা দেখলাম, 5th স্টেপে কি দেখলাম, মিড স্ট্রিমটা দেখলাম, এবং তারপর 6th স্টেপে দেখলাম ক্যাচ পোর্শন দেখলাম। তাহলে মিড স্ট্রিম থেকে তারপরে ক্যাচ মানে তোমার হচ্ছে ওই যেটা বললাম মিড এয়ারে ইউরিনটা ক্যাচ করছে, করার পরে অ্যাটলিস্ট 50 ml অফ ইউরিন যখন সে কন্টেইনারে ফুল হয়ে গেল তারপর সেই কন্টেইনারটা সেখান থেকে সরিয়ে নিল। নেওয়ার পরে দ্য রেস্ট অফ দ্য ইউরিন সে কিন্তু আবার সেই টয়লেটে গিয়ে করলো। তো 6th স্টেপে কী হলো, 7th স্টেপে কী হলো, যে বাকি যে ইউরিনেশনটা সেটা কিন্তু বাকি ভয়েডিংটা সে আলটিমেটলি টয়লেটে গিয়ে করলো, ঠিক আছে। তো এই 7খানা স্টেপ এটা হয়ে গেল তোমার মিড স্ট্রিম ক্লিন ক্যাচ স্পেসিমেন কালেকশন। 8th স্টেপে কী আছে, 8th স্টেপে সে কী করবে, সেই যে কন্টেইনারে সেই ইউরিনটা নিয়েছে সেটাকে কী করবে, she has to close the container with the lid দিয়ে ভালো করে জিনিসটাকে ক্লোজ করলো এবং সে ভালো করে খেয়াল রাখবে যেন ওই লিডের ভিতরে পোর্শন অথবা কন্টেইনারের ভিতরে পোর্শন যেন হাত দিয়ে টাচ না হয়। তারপরে কী হবে, বন্ধ করে দিল, লিডটা ক্লোজ করলো, করার পরে সে গিয়ে she has to leave the specimen at the reception desk গিয়ে সেই জিনিসটা ও রেখে দিল। এবার রিসেপশন ডেস্ক থেকে কে নেবে, টেকনিশিয়ান সেটা কালেকশন করে নেবে। So these are the 8 steps for midstream clean catch urine specimen collection in case of female. Now in case of male ক্ষেত্রে একই 8খানা স্টেপ, একটু modified. First, before entering the toilet, in case of male, before entering the toilet he has to clean his hands with the help of soap and water দিয়ে ভালো করে ক্লিন করে নিল। Second step, then he will enter inside the toilet and he has to withdraw his foreskin. তাহলে যখন সে ফোরস্কিনটাকে উইথড্র করবে তখনই কি হবে, তার গ্ল্যান্স যেটা সেটা ওপেন হয়ে যাবে। 3rd স্টেপ মানে হচ্ছে ক্লিনিং পোর্শনটা। ক্লিন কি করবে, সে দেখো এখানে সে একটা তোমার ওই ওয়াটার দিয়ে সেই এক্সটার্নাল জেনিটালকে ভালো করে ক্লিন করছে, হ্যান্ড শাওয়ার দিয়ে সেই এক্সটার্নাল জেনিটালকে ভালো করে ক্লিন করছে। যদি হ্যান্ড শাওয়ার না থাকে তা একই রকমভাবে আগের বারে যেরকম ওয়েট ওয়াইপ দিয়ে করছিল সে ওয়াইট ওয়াইপ দিয়ে করতে পারে, বা হ্যান্ড শাওয়ার থাকলে হ্যান্ড শাওয়ার দিয়ে এক্সটার্নাল জেনিটালকে ভালো করে ওয়াশ করলো। 4th স্টেপ এগেইন সে ওই এক্সটার্নাল জেনিটাল রেখে 4th স্টেপে কী করেছিলাম, ড্রাই করেছিলাম। তাহলে এখানেও একই রকম ড্রাই ওয়াইপ দিয়ে এক্সটার্নাল জেনিটালকে ভালো করে ক্লিন করলো, একই রকম সিঙ্গেল মুভমেন্ট আপওয়ার্ড ডাউনওয়ার্ড একটা সিঙ্গেল মুভমেন্টে ড্রাই করলো, করে ড্রাই ওয়াইপটা সে ডিসকার্ড করেছিল। তাহলে 4th তো অবধি আমার ক্লিনিংটা কমপ্লিট। 5th কী হবে, 5th মিড স্ট্রিমে কী হলো, ইন কেস অফ দ্য 5th স্টেজে কী হচ্ছে, দ্য পেশেন্ট উইল স্টার্ট ভয়েডিং ইন্টু দ্য টয়লেট। 5th স্টেজে টয়লেটে সে কিন্তু ভয়েডিং করে স্টার্ট করলো। 6th স্টেপে কী হবে,
আফটার স্যান্ডেল কিছুটা পোর্শন ভয়েডিং হয়ে যাওয়ার পরে সে কিন্তু ইউরিনটা এই কন্টেনারে কালেকশন করবে। তাহলে দেখো এখানে মিড এয়ারে ইউরিনটা সে কালেকশন করছে, মোটামুটি 50 ml মতো কালেকশন হয়ে যাওয়ার পরে 7 স্টেপ 50 ml মতো কালেকশন হয়ে গেল, কন্টেনারটা সরিয়ে রাখলাম। দেন 7 স্টেজে কি হচ্ছে, দেন দ্য ফাইনাল বা লাস্ট পোর্শন অফ ইউরিনটা সে কিন্তু টয়লেটে গিয়ে আবার পাস করলো। ঠিক আছে, তাহলে এখানে মিড স্ট্রিম কালেকশন হয়ে গেল, এবং এই যে ডিস্টেন্স রেখে মিড এয়ারে ইউরিনটা কালেকশন করছে, তাহলে এখানে ক্যাচ পোর্শনটা হয়ে গেল। তাহলে 7তে গিয়ে আমার কালেকশন হয়ে গেল, তারপরে কি হচ্ছে 8 স্টেপে কি হচ্ছে, সেই কন্টেনারটা এগেইন লিডটা ক্লোজ করবে এবং খেয়াল রাখবে যাতে লিডের ভিতরে অথবা কন্টেনারের ভিতরে হাত টাচ না করে। এবং ফাইনালি হি হ্যাজ টু লিভ দ্য স্পেসিমেন অ্যাট দ্য রিসেপশন ডেস্ক অ্যান্ড দ্য টেকনিশিয়ান উইল কালেক্ট দ্য কন্টেনার ফ্রম দ্য রিসেপশন ডেস্ক অ্যান্ড তারপরে যা মার্কিং করা বা নাম লেখা সেটা টেকনিশিয়ান করে নেবে। সো দিস আর দ্য 8 স্টেপ ইন কেস অফ মেল। তাহলে এইটা তোমাদের হয়ে গেল ক্লিন ক্যাচ মিড স্ট্রিপ কালেকশনের পুরো মেথডটা তোমরা দেখে নিলে। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্যাথেটার স্পেসিমেন কালেকশন। নাও ক্যাথেটার স্পেসিমেন আমরা কেন করব? ক্যাথেটার করব এর প্রথম ইন্ডিকেশন হচ্ছে ফর ব্যাকটেরিওলজিক্যাল কালচার, মানে কোনো পেশেন্টের যদি ব্যাকটেরিয়াল কালচার করতে অ্যাডভাইস করা হয় এবং পেশেন্ট, তাহলে সেক্ষেত্রে আমাকে যতটা সম্ভব কন্টামিনেশন ফ্রি রাখতে হবে, যাতে অ্যাসেপ্টিক ওয়েতে করা যায় সেটা আমাকে খেয়াল রাখতে হবে। তো সেক্ষেত্রে বেস্ট হচ্ছে ক্যাথেটার স্পেসিমেন কালেকশন করা, কারণ এক্ষেত্রে আমরা নিজেরাই টেকনিশিয়ানরা বা নিজেরাই ডাক্তারে গিয়ে ক্যাথেটারের মাধ্যমে ইউরিনটা কালেকশন করা হয়, তা সেক্ষেত্রে কন্টামিনেশন চার্জটা অনেক কম থাকে। দ্য ফার্স্ট ইন্ডিকেশন ইজ দ্য ব্যাকটেরিয়াল কালচার। Now the second indication, patient যদি bedridden হয়, in case of bedridden patient, the patient cannot go to the toilet, so ultimately we have to collect the urine sample from the bedside, and in case of bedside, the catheter specimen collection is the best way. So bedridden patient এর ক্ষেত্রে catheter specimen collection করা হবে second indication, and third indication is the obstructed urinary tract. যদি কোনো পেশেন্টের urinary tract obstruction থাকে, ইউরিনই আসছে না, তাহলে সেক্ষেত্রে আমার catheter করার কোনো উপায় নেই। The third indication is the obstructed urinary tract. So these are the 3 indications. আচ্ছা, now in case of catheter specimen collection আগে আমাকে দেখতে হবে যে ক্যাথেটারটা আমরা অ্যাকচুয়ালি করব কি করে। তো for in case of catheterization we need 2 things. First is the urobag and second thing is the Foley's catheter. তো ইউরোব্যাগের ক্ষেত্রে দেখো একটা টিউব রয়েছে আর একটা ব্যাগ রয়েছে, কালেকশন ব্যাগ। তার দুটো পোর্শন আছে, একটা টিউব অ্যান্ড ওয়ান ইজ দ্য কালেকশন ব্যাগ। এই টিউবের দেখো যে আপার এন্ডটা আছে, আপার এন্ডটা গিয়ে ফলিস ক্যাথেটারের এই লোয়ার এন্ড দিকে কানেকশন হয়ে যাবে। যখনই এই ফলিস ক্যাথেটারটাকে আমি ইউরিনারি ব্লাডারে এন্টার করাবো, তখনই এই লোয়ার পোর্শন থেকে ইউরিন আসতে স্টার্ট করবে, এবং ঠিক এই জায়গাতে আমি ইউরোব্যাগের এই টিউবটা কানেক্ট করাবো। কানেক্ট করলে ইউরিনটা আলটিমেটলি ক্যাথেটার থেকে এই টিউব দিয়ে আলটিমেটলি এই ইউরোব্যাগের এই কালেকশন যে পোর্শনটা রয়েছে এই ইউরোব্যাগের আলটিমেটলি এখানে এসে জমা হয়ে যাবে। দেখো এখানে বিভিন্ন মার্কিং রয়েছে, এবং এই মার্কিং থেকে আমরা বুঝতে পারবো ঠিক কতটা ইউরিন কালেকশন হয়েছে। তো দিস ইজ দ্য ইউরোব্যাগ অ্যান্ড দিস ইজ দ্য ফলিস ক্যাথেটার। তাহলে ফলিস ক্যাথেটারের দুটো এন্ড রয়েছে, একটা আপার এন্ড দেখো রয়েছে আর একটা লোয়ার এন্ড। আপার এন্ডটা এই যে টিপটা, এই টিপটা কিন্তু আলটিমেটলি এক্সটার্নাল জেনিটাল দিয়ে এন্টার করা হয়। তাহলে এই পোর্শনটা যাবে এক্সটার্নাল জেনিটালিয়া, যে এক্সটার্নাল ইউরেথ্রা অরিফিস, সেখান দিয়ে এন্টার করাবো। তারপরে সেটা আস্তে আস্তে ইউরেথ্রা ক্রস করবে, ইউরেথ্রা ক্রস করবে আলটিমেটলি সে পৌঁছাবে ইউরিনারি ব্লাডারে। তা যখন এই টিপটা ইউরিনারি ব্লাডারে পৌঁছাবে, দেখো প্রত্যেকটা ফলিস ক্যাথেটারের আপার এন্ডে তার একটা করে ওপেনিং আছে। দেখো এখানে একটা ওপেনিং আছে, এখানে একটা ওপেনিং আছে, এখানে একটা ওপেনিং আছে, প্রত্যেকটা যে আপার এন্ডে একটা করে ওপেনিং আছে। তাহলে যখনই এই পোর্শন টিপটা ব্লাডারে পৌঁছাবে, the urine will enter from this opening, then ultimately the urine will cross the catheter and ultimately the urine will come out from this end. এখান থেকে আলটিমেটলি ওই ইউরোব্যাগ তোমার টিউব দিয়ে আলটিমেটলি ইউরোব্যাগে গিয়ে কালেকশন হয়ে যাবে। বাট লোয়ার এন্ডে দেখো দুখানা ওপেনিং আছে, সো এই ওপেনিংটা দিয়ে ইউরিন আসবে, কিন্তু হোয়াট ইজ দ্য ফাংশন অফ দিস সেকেন্ড ওপেনিং? তো অ্যাকচুয়ালি এই আপার এন্ডে যে ওপেনিংটা রয়েছে তার ঠিক নিচে একটা বেলুন রয়েছে, যে বেলুনটা ইনফ্লেট করতে গেলে আমাকে এই সেকেন্ড যে ওপেনিং সেখান থেকে আমাকে ওয়াটার এন্টার করাতে হবে। এই সেকেন্ড ওপেনিং এ একটা ভালভ সিস্টেম রয়েছে, এই ভালভ দিয়ে আমাকে সিরিঞ্জের মাধ্যমে ওয়াটার এন্টার করাতে হবে। অ্যাডাল্টের ক্ষেত্রে বা অ্যাডাল্ট ফলিস ক্যাথেটারের ক্ষেত্রে অ্যারাউন্ড 10 ml আমাকে ওয়াটার পাস করাতে হবে। 10 ml ওয়াটার যখনই আমি এন্টার করবো, এইখান থেকে সাইড দিয়ে একটা চ্যানেল আছে, এই সাইড চ্যানেল দিয়ে ওটা আলটিমেটলি এই বেলুনে যাবে এবং বেলুনটাকে ইনফ্লেট করবে, এবং কিছুটা এরকম দেখতে হবে। দেখো বেলুনটা ইনফ্লেট করার পরে
এরকম খানিকটা দেখতে হবে না কেন আমার জিনিসটা রাখা হয়েছে। আচ্ছা, যদি কোনো পেশেন্টকে আমি ক্যাথেটার করি তাহলে কি আমি নর্মালি যদি ক্যাথেটার করে রেখে দিই তাহলে কি আমি একটু সামান্য টান করলেই ক্যাথেটারটা বেরিয়ে চলে আসবে, রিমুভ হয়ে যাবে। কিন্তু যদি ক্যাথেটারটা এন্টার করানোর পরে আমি এই জায়গাটা এই ওয়াটার দিয়ে এই বেলুনটাকে ইনফ্লেট করে দিই তাহলে কী হবে, এই ইনফ্লেটেড বেলুনটা আলটিমেটলি কোথায় থাকছে, ব্লাডারের ভিতরে গিয়ে থাকছে। তাহলে সেখানে কিন্তু আমি টান দিলে বা কোনো প্রেশার করলে কিন্তু আলটিমেটলি এই ক্যাথেটারটা রিমুভ হয়ে যাবে না। তাহলে বেলুনের ফাংশনটা কি, ক্যাথেটারটাকে ইন সিটু পজিশনে রাখা, এটাই হচ্ছে বেলুনের ফাংশন। আচ্ছা, তাহলে ক্যাথেটার করতে গেলে প্রথমে ইনফ্লেট করবো না, প্রথমে সিম্পল ক্যাথেটারটা নেব। ক্যাথেটারের আপার যে এন্ডটা আছে এই টিপটা, সেই টিপটা আমি কী করবো, টিপটা আমি এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস দিয়ে এন্টার করার চেষ্টা করতে হবে। প্রথমে এই পেনিসটাকে ঠিক এরকম আপরাইট পজিশনে একটু স্ট্রেচ করে দেবো যাতে ইউরেথ্রাটা স্ট্রেট হয়। হওয়ার পরে ক্যাথেটারের আপার এন্ড যেটা আছে সেটা আস্তে আস্তে এন্টার করতে শুরু করবো। যখন এন্টার করাতে করতে যেটা বললাম, যখনই এই টিপটা ব্লাডারে গিয়ে পৌঁছাবে তখনই এই দেখো এই এন্ড থেকে কিন্তু ইউরিন আসা স্টার্ট করে দেবে। আচ্ছা, ইউরিন আসা স্টার্ট করলো তার মানে টিপটা ব্লাডার এন্টার করছে, তার মানে এই নয় যে নেকটা তখনও ব্লাডারে গেছে। তাহলে আমাকে ট্রাই করতে হবে পুরো ক্যাথেটারটাই ব্লাডের মধ্যে চলে যায়, যতটা সম্ভব ব্লাডের মধ্যে, যতটা করা যায় ঢোকানো সম্ভব ততটা আমাকে ঢুকিয়ে দিতে হবে ব্লাডের মধ্যে। ঢোকানোর পরে নেক্সট ফাংশন কি আছে, নেক্সট হচ্ছে আমাকে বেলুনটাকে ইনফ্লেট করতে হবে। নেক্সট কাজ হচ্ছে দেখো এই সাইড থেকে আমি সাইড যে ইয়ে ছিল সেখান থেকে আমি 10 সিসির সিরিঞ্জ দিয়ে ডিস্টিল ওয়াটার, সেটা কিন্তু আমি এই এখান থেকে আমি আস্তে আস্তে পুশ করছি। পুশ করলে কী হবে, যখন এটা পুশ করবো তখনই ওখানে ভিতরে গিয়ে ব্লাডারটা কিন্তু ইনফ্লেট হয়ে যাবে এবং আলটিমেটলি এরকম দেখতে হবে। দেখো তাহলে এখানে দেখো ব্লাডারটা ইনফ্লেট হয়ে গেছে এবং এই জায়গাটা এবার যদি আমি এটাকে টানি রিমুভ করার চেষ্টা করি তাহলে কিন্তু এটা রিমুভ হবে না, তখন ওই জায়গাটাই থাকবে। তাহলে রিমুভ করতে গেলে কী করতে হবে, যেহেতু আমি বলেছি এখানে ভালভ সিস্টেম আছে তাহলে কিন্তু ওয়াটার রিটেইনড আছে, ওয়াটারটা বের হচ্ছে না। তাহলে একই রকম সেম আমাকে সিরিঞ্জ সঙ্গে এটা কানেক্ট করতে হবে, সিরিঞ্জ দিয়ে আমাকে আবার সেই ওয়াটারটা রিমুভ করতে হবে। ওয়াটার যে রিমুভ করবো তাহলে এখানে যে বেলুনটা আছে সেটা আবার আগের মতো হয়ে যাবে, বেলুনটা ইনফ্লেট থাকবে না, তখন এটা ইজিলি এটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই অবধি হয়ে গেল, মানে আমি ওয়াটার দিয়ে বেলুনটাকে ইনফ্লেট করে দিচ্ছি। নেক্সট কাজ হচ্ছে এইখানে আমাকে ইউরো ব্যাগটা কানেক্ট করা। নেক্সট হচ্ছে আমি দেখো ইউরো ব্যাগটা এখানে কানেক্ট করছি, এটা হচ্ছে লোয়ার এন্ড অফ দ্য কলেজ ক্যাথেটার এবং এই ইউরো ব্যাগের যে টিউবটা আছে সেই টিউবটা আমি আলটিমেটলি এখানে এই তোমার ওই ক্যাথেটার কলেজ ক্যাথেটারের সঙ্গে আমি কানেক্ট করে দিলাম এবং যে ইউরো ব্যাগটা আছে সেটা কিন্তু আমি আগে বেডের সাথে হ্যাং করে দিলাম এবং আলটিমেটলি কিছুটা এরকম দেখতে হবে। পেশেন্টটা শুয়ে আছে, উপরে এইখানে ক্যাথেটার আছে, এইখানে জাংশনটা রয়েছে, মানে ফলিস ক্যাথেটার টিউব অ্যান্ড মানে ইউরো ব্যাগের টিউব অ্যান্ড ফলিস ক্যাথেটার, দেন এইটা ইউরো ব্যাগের টিউবটা এবং আলটিমেটলি ইউরো ব্যাগটা পেশেন্টের বেড সাইড থেকে হ্যাং করছে। যেখানে খেয়াল রাখতে হবে যেন এই টিউবটা এমনভাবে পাস করা হবে যেন টিউবটা পায়ের নিচে না চলে যায়, তাহলে তো প্রেশারে ব্লকই হয়ে যাবে, তাহলে পায়ের উপর দিয়ে যেন আসে সেটা আমাকে খেয়াল রাখতে হবে। সো এইভাবে আমি কিন্তু ক্যাথেটার করবো। আচ্ছা, তাহলে আমরা এবার স্পেসিমেনটা কালেকশন করবো কী করে। আচ্ছা দেখো, এইটা হচ্ছে আপার এন্ড অফ দ্য টিউব, মানে যেটা ইউরো ব্যাগের যে টিউবটা ছিল সেটা এটা আপার এন্ড। এই আপার এন্ডে অনেক সময় একটা স্যাম্পলিং পোর্ট থাকে, যদি স্যাম্পলিং পোর্ট থাকে তাহলে এটা ভেরি ইজি কালেকশন করার ক্ষেত্রে। তাহলে আমাকে দেখে নিতে হবে যে কোনো স্যাম্পলিং পোর্ট আছে কিনা। যদি স্যাম্পলিং পোর্ট থাকে প্রথম কি কাজ করব, কাজ হচ্ছে আমাকে ক্ল্যাম্প করতে হবে, ক্যাথেটারটা ক্ল্যাম্প করবো। তাহলে ক্যাথেটারটা এই স্যাম্পলিং পোর্টে কিছুটা নিচে মোটামুটি অ্যাটলিস্ট আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ক্ল্যাম্প করে রাখবো। ক্ল্যাম্প করলে কী হবে, ইউরিনটা পাস করতে পারবে না, ইউরিনটা ব্লাডারে কালেক্টেড হয়ে থাকবে এবং তার কিছুক্ষণ পর আধ ঘন্টা পরে এই স্যাম্পলিং যে পোর্টটা আছে পোর্টটাকে একটা অ্যালকোহল সোয়াব দিয়ে ভালো করে ক্লিন করব। ক্লিন করলে কী হবে, এখানকার এই ক্রস ইনফেকশনের চান্সেসটা অনেকটা কমে যাবে। তাহলে ক্লিন করা হয়ে গেলো, ক্লিন করার পরে নেক্সট একটা সিরিঞ্জের মাধ্যমে আমি এইখান থেকে ইউরিনটা কালেকশন করে নেবো। ইউরিনটা সিরিঞ্জের মাধ্যমে কালেকশন করার পরে একটা স্পেসিমেন পট বা তোমার হচ্ছে যেখানে কন্টেইনার, সেখানে এই ইউরিনটা সিরিঞ্জ থেকে ট্রান্সফার করে দেবো এবং আলটিমেটলি স্পেসিমেন কন্টেইনারে পেশেন্টের নাম, রেজিস্ট্রেশন নম্বর যা আছে সব দিয়ে আমরা ল্যাবে পাঠিয়ে দেবো। আচ্ছা, এবার যদি আমার কাছে স্যাম্পলিং পোর্ট না থাকে তাহলে কী হবে, স্যাম্পলিং না থাকলে কিছু করার নেই। সেক্ষেত্রে প্রথমত হচ্ছে এই জায়গাটা ফার্স্ট এই পুরো জাংশনটাকেই ভালো করে অ্যালকোহলিক সোডা দিয়ে ক্লিন করতে হবে। ক্লিন করার পরে সেম প্রসিডিওর। আচ্ছা, প্রথমে ক্ল্যাম্প করতে হবে, হাফ অ্যান আওয়ার ক্ল্যাম্প করবো যদি স্যাম্পলিং পোর্ট না থাকে। একই রকম ক্ল্যাম্প করবো, ক্ল্যাম্প করার পরে হাফ অ্যান আওয়ার বা 1 ঘন্টা পরে এই জায়গাটা ভালো করে অ্যালকোহলিক সোডা দিয়ে ক্লিন করবো। ক্লিন করার পরে ইউরো ব্যাগটা এখান থেকে খুলে নেবো, জাস্ট ইউরো ব্যাগটা এখান থেকে খুলে নিয়েছি, ওপেন করে দিয়েছি। করলে কী হবে, এখান থেকে ইউরিন আসতে স্টার্ট করে দেবে এবং সেই ইউরিনটা সেক্ষেত্রে একই রকম এই স্যাম্পলিং কালেকশন কন্টেইনারে ইউরিনটা নেব,
নিয়ে একই রকম পেশেন্টের নাম বা রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে ল্যাবে পাঠিয়ে দেবো। তো এই হচ্ছে আমার ক্যাথেটারের মাধ্যমে ইউরিন কালেকশনের মেথড। নেক্সট ইনফ্যান্টের ক্ষেত্রে আমরা কী করবো? তো ইনফ্যান্টের ক্ষেত্রে সেই একই, প্রথমত হচ্ছে ক্লিন ক্যাচ মেথড। এখানে ক্লিন ক্যাচ মেথড আর অ্যাডাল্টের ক্লিন ক্যাচ মেথড কিন্তু স্লাইটলি ডিফারেন্ট। তাহলে ইনফ্যান্টের ক্ষেত্রে ফার্স্ট উই হ্যাভ টু প্রিপেয়ার দ্য বেবিকে ফার্স্ট আমরা প্রিপেয়ার করবো কী করে? বাই অফারিং সাম ড্রিঙ্ক। যদি ইফ দ্য বেবি ইজ আন্ডার 6 months দেন বেবি মাস্ট বি অন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। সো ব্রেস্ট ফিড করাতে হয় ভালো করে, অথবা 6 মাসের বেশি হলে, বা যদি কোনো ফর্মুলা ফিড করে বা অন্য কোনো মিল্ক খায় বা ওয়াটার খায় বা ফ্রুট জুস খায়, তাহলে বিভিন্ন টাইপসের ড্রিঙ্ক দিয়ে কিন্তু বেবিকে প্রথমে ভালো করে ড্রিঙ্ক করিয়ে নিতে হবে। মোটামুটি ধরে রাখো বেবিকে যদি ড্রিঙ্ক করানো হয় এইসব জিনিস দিয়ে, ব্রেস্টিং বা ওয়াটার দিয়ে, তাহলে সেক্ষেত্রে আধ ঘন্টার মধ্যে কিন্তু ইউরিনেট করে। তাহলে প্রথমত হচ্ছে প্রিপেয়ার করবো বেবিকে। নেক্সট কী করবো? নেক্সট জায়গাটা, এক্সট্রা জায়গাটাকে আমাকে ক্লিন করতে হবে। ক্লিন করার আগে আমাকে কী কী করতে হবে? ফার্স্ট উই হ্যাভ টু ওপেন দ্য ডাইপার। ফার্স্টে বেবির ডাইপারটা ওপেন করবো। দেন উই হ্যাভ টু ওয়ার ওয়ান পেয়ার অফ স্টেরাইল গ্লাভস। তারপর আমরা একটা পেয়ার স্টেরাইল গ্লাভস পরে নেবো। নেক্সট উই হ্যাভ টু ক্লিন দ্য এক্সটার্নাল জেনিটেরিয়া উইথ দ্য হেল্প অফ অ্যালকোহল সোয়াব। তাহলে অ্যালকোহল সোয়াব দিয়ে ভালো করে এক্সটার্নাল জেনিটেরিয়াটাকে আমি ক্লিন করে নেবো। তাহলে এই ক্লিনিং পোর্শনটা হয়ে গেল। নেক্সট উই হ্যাভ টু ওপেন দ্য কন্টেনারটা আমি ওপেন করবো, করে দেখো এরকম সাইডে রেখেছি, এবং এক্সটার্নাল জেনিটাল থেকে কিছুটা দূরে এরকমভাবে ধরে রাখবো। যখনই বেবি ইউরিনেট করবে তখনই কিন্তু আমাকে সেই ইউরিনটাকে এইরকমভাবে ইউরিনেট করছে করে, তাহলে আমাকে তখন ইউরিনটাকে মিডিয়ারে কিন্তু ক্যাচ করে নিতে হবে। তাহলে ক্লিন হয়ে গেল, ক্যাচ হয়ে গেল। আচ্ছা, বেবির ক্ষেত্রে কিন্তু যেহেতু ইউরিন তো বেবি যদি না করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বেবিকে অনেক সময় স্টিমুলাস দিতে হতে পারে। তাহলে আমি কিন্তু সুপ্রাবেবিক ডিজিজনে কনস্ট্যান্টলি একটা কটন সোয়াব দিয়ে বা কিছু দিয়ে কনস্ট্যান্টলি জায়গাটাকে রাখ করতে থাকবো, বা অনেক সময় প্রেশার দেওয়া হয় সুপ্রাবেবিক ডিজিজনে। তাহলে প্রেশার দিলে কী হবে? বেবি ইউরিন করবে, এবং সেই ইউরিনটা যখনই সে করবে তখনই কিন্তু আমাকে মিডিয়ারের মধ্যে ক্যাচ করে নিতে হবে। দেখো থার্ড ফিগারে আমি বেবি ইউরিন করেছি এবং আমি সেখানে ক্যাচ করে নিয়েছি। ক্যাচে নিয়ে পরে সেম টু সেম জিনিস, কন্টেনারটাকে লিডটা ক্লোজ করবো এবং খেয়াল রাখবো যাতে লিডের ভিতরে বা কন্টেনারের ভিতরে আমার হাত না লাগে। আলটিমেট লিডটা ক্লোজ করার পরে পেশেন্টের নাম, রেজিস্ট্রেশন নাম সব নিয়ে আলটিমেটলি ল্যাবে আমি এটা পাঠিয়ে দেবো। তো এক্ষেত্রে দেখো একটা বেবিকে এরকম ওই পজিশনে রাখা আছে। দেখো এটা বেবি, এক্সট্রা জেনিটাকে ক্লিন করা আছে, সুপ্রাবেবিক রিজনে প্রেশার দেওয়া আছে, এবং কিছুটা দূরে নিচে একটা কন্টেনার ধরা আছে যাতে ও মিডিয়ারে ইউনিটটাকে ক্যাচ করতে পারে। এই দিস ইজ দ্য ভিউ ফ্রম দ্য বিহাইন্ড, এটা বিহাইন্ড ভিউ। তো এটা হচ্ছে ক্লিন ক্যাচ ইউরিন কালেকশন। ইট ইজ আ ভেরি গুড মেথড। এক্ষেত্রে কন্ডোমের চান্সেসটা অনেক কম এটা কালেকশন করা হয়। নেক্সট ব্যাক স্পেসিমেন কালেকশন। সো এইটা কিন্তু ইনফ্যান্ট ইউরিন কালেকশন ব্যাগ। দেখো এটা হচ্ছে ইনফ্যান্ট ইউরিন কালেকশন ব্যাগ। এর দেখো একটা ওপেনিং আছে, প্রত্যেকটা ব্যাগে একটা করে ওপেনিং আছে, এবং এই ওপেনিং দিয়ে কিন্তু এক্সটার্নাল জেনিটাল এটা এন্টার করবে। এই যে সাদা পোর্শন, দিস ইজ একটা ডাবল টেপ, এইটা হচ্ছে স্কিনের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে, এবং এইখান দিয়ে কিন্তু যে এক্সটার্নাল জেনিটালকে এন্টার করবে। দেখো কীরকম দেখতে হবে, এই দেখো এখানে এক্সটার্নাল জেনিটাল রয়েছে এবং এই সাদা পোর্শনটাকে স্কিনের সঙ্গে স্টিক করে রয়েছে। তাহলে এখানে আর সাইডগুলোতে এখানে এইসব জায়গাতে গ্লু দিয়ে বা ডবল টেপ দিয়ে ভালো করে স্কিনের সঙ্গে আটকে দিতে হবে। তারপর যখন এটা হচ্ছে মেলের ক্ষেত্রে, তারপর ফিমেলের ক্ষেত্রে এক্সটার্নাল জেনিটাল এই ওপেনিংটা ঠিক ওই জায়গাটাই রাখতে হবে, দিয়ে বাকি জায়গাটা ভালো করে গ্লু দিয়ে বা ডবল টেপ দিয়ে আটকে দিতে হবে। যখন বেবি ইউরিনেট করবে সেটাকে কালেকশন করে নিতে হবে। তো এক্ষেত্রে প্রবলেম একটা, যেহেতু ডাইরেক্ট স্কিনের সঙ্গে কন্ট্যাক্টে আছে, তো কন্টামিনেশন চান্স উইল বি মোর ইন কেস অফ দিস ব্যাক স্পেসিমেন কালেকশন। তো কন্টামিনেশন চান্স খুব বেশি থাকবে এখানে। সেই জন্য এখানে ব্যাকটেরিয়াল কালচার, ইউটিআইয়ের ক্ষেত্রে আমরা যে প্রেসক্রাইব করি পেশেন্টকে ব্যাকটেরিয়াল কালচার করার জন্য, সেটা কিন্তু এখানে করা যাবে না, কারণ এখানে কন্টামিনেশনের চান্সটা অনেকটাই বেশি। তো দিস ইজ দ্য ব্যাক স্পেসিমেন কালেকশন। নেক্সট ক্যাথেটার কালেকশন। ক্যাথেটার কালেকশন মেলের মতোই সেম। মেলের ক্ষেত্রে যেমন দেখেছিল বিভিন্ন গেজের ইউরোব্যাগ, বিভিন্ন গেজের ক্যাথেটার পাওয়া যায়, তো সেক্ষেত্রে একই রকম ফিমেল ইনফ্যান্টের ক্ষেত্রেও বিভিন্ন গেজের বেশি ন্যারো সাইজের, ন্যারো লুমেনের তোমার ক্যাথেটার পাওয়া যায়। সো সেই ন্যারো লুমেনের ক্যাথেটার দিয়ে এখানে ক্যাথেটার করবো, ক্যাথেটার করে ক্যাথেটার থেকে ইউরিন কালেকশন করবো, সেম মেথড। তো এখানে প্রবলেম যেটা হচ্ছে যে ক্যাথেটার করাটা পেনফুল, খুব বেবির ক্ষেত্রে পেনফুল, বা বেবির ক্ষেত্রে এটা আনকমফোর্টেবল হতে পারে।
কিন্তু এটা বেটার মেথড প্রিভিয়াস দুটো থেকে, কারণ এখানে কনভার্জন চান্স আরও কম, টোটালি মানে এটা এখানে তোমার অ্যাসেপ্টিক ওয়েতে করছি, প্লাস হচ্ছে তোমার 2 নম্বর হচ্ছে এটা কিছুটা হলেও সময়টা অনেক কম লাগে, কারণ ওখানে ওয়েট করতে যে বেবি কখন ইউরিন করছে, কিন্তু এখানে ক্যাথেটার এন্টার করা মাত্রই তোমার যদি ব্লাডারে ইউরিন থাকে তাহলে ইউরিন চলে আসবে, তাহলে কিছুটা কুইক মেথড, টাইমটা অনেক কম লাগে এবং অনেকটা অ্যাসেপ্টিক ওয়ে, তো বেটার অনেক কালচারের ক্ষেত্রে আমি এখানে এরকমভাবে ইউরিন কালেকশন করতে পারি। কিন্তু প্রবলেম হচ্ছে এটা বেবির ক্ষেত্রে আনকমফোর্টেবল এবং বেবি তার জন্য ডিস্ট্রেসড হয়ে যেতে পারে, ঠিক আছে, সেই জন্য লিমিটেড এর ইউজটা খুব লিমিটেড, কিন্তু তবুও এটা কিন্তু করা হতে পারে। অ্যান্ড দ্য লাস্ট ইজ দ্য সুপ্রাবেবিক অ্যাসপিরেশন। অ্যাডাল্টের ক্ষেত্রেও এবং বেবিদের ক্ষেত্রে দুটো ক্ষেত্রে এটা সুপ্রাবেবিক অ্যাসপিরেট করা হয়। অ্যাডাল্টের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে ইউরিন আদৌ হচ্ছে না, কোনোভাবে ক্যাথেটার করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আমাকে আলটিমেটলি সুপ্রাবেবিক অ্যাসপিরেটই করতে হবে, ঠিক আছে। কোনোভাবে ধরো কোনো অবস্ট্রাকশন যেন আমি ক্যাথেটারটা এন্টারই করতে পারছি না, তো সেক্ষেত্রে আমাকে আলটিমেটলি সুপ্রাবেবিক ট্যাপ করতে হবে। আর বেবিদের ক্ষেত্রেও সেম সুপ্রাবেবিক ট্যাপ অনেক ক্ষেত্রেই করা হয়, কারণ এটা অনেকটা সেফ এবং প্রবলেম হচ্ছে খুব কম। না, হোয়াট ইজ সুপ্রাবেবিক ট্যাপ? সুপ্রাবেবিক ট্যাপ জিনিসটা কি? আমরা জানি যে তুমি যে অ্যানাটমিটা খেয়াল করো, দেন জাস্ট বিলো দ্য সিম্পাইস পিভিস দ্যার ইজ দ্য ব্লাডার, সিম্পাইস পিভিস জাস্ট নিচে ব্লাডার থাকে, তাহলে জাস্ট অ্যাবভ দ্য সিম্পাইস পিভিস যদি আমি একটা নিডল পাস করাই, তাহলে নিডলটা ডাইরেক্টলি কিন্তু ব্লাডারে চলে যাবে। তারপরে তাহলে সিরিঞ্জ দিয়ে তারপর সেই ইউরিনটা আমি অ্যাসপিরেট করে নেবো। সিম্পল মেথড, বেবিকে প্রথমে সুপাইন পজিশন করবো, যেমন চেস্ট এবং পা দুটোকে ফিক্সড করবো, করে সুপ্রাবেবিক রিজিয়ন দিয়ে একটা নিডল পাস করবো এবং আলটিমেটলি সিরিঞ্জের মাধ্যমে ইউরিনটা কালেকশন করে নেবো। তো এটা সব থেকে সেফ, সব থেকে প্রবলেম কম এবং সব থেকে মোস্ট অ্যাসেপ্টিক ওয়েতে কিন্তু এভাবেই করা। ডাইরেক্ট আমি ব্লাডার থেকে ইউরিন কালেকশন করছি, তাহলে ক্রস কন্টামিনেশন চান্স এখানে খুবই কম। তো এটার সবচেয়ে বেস্ট হচ্ছে তোমার হচ্ছে সুপ্রাবেবিক অ্যাসপিরেটটা করাটাই সবথেকে ভালো। আর 2 নম্বর বেনিফিট হচ্ছে যে এখানে প্রসিডিউরটা ভেরি কুইক, জাস্ট ট্যাপ করে অ্যাসপিরেট করা, ভেরি কুইক। কিন্তু যেহেতু এটা ইনভেসিভ প্রসিডিউর জন্য এটাও কিন্তু বেবিকে হার্ট করতে পারে, তো এটাও কিন্তু স্পেসিফিক কিছু স্পেশাল সার্কামস্ট্যান্সে এটা করা হয়। সেকেন্ড পিকচার দেখো, এখানে সেম টু সেম এই যে সিম্পাইস পিভিস উপর থেকে আমি নিডলটা পাস করালাম, ইউরিন ব্লাডারে গেল এবং আমি কিন্তু অ্যাসপিরেট করলাম। এটা যে ফটো দেখো, সেম যেটা বলেছিলাম, এই যে পিছন দিকে লোকটা আছে সে কিন্তু দুটো পা ফিক্সড করে আছে এবং তারই হাত দিয়ে বেবির হাত দুটোকে ফিক্স করে আছে। যে ট্যাপ করছে সে দেখো চেস্টকে ভালো করে ধরে আছে, তাহলে চেস্ট, আপার লিম, লোয়ার লিম এটা ভালো করে ফিক্সড হয়ে গেল। নেক্সট সে ডান হাত দিয়ে সে সুপ্রাবেবিক রিজিয়নে নিডলটা এন্টার করলো, তারপর সে অ্যাসপিরেট করে নিল। সেটা ভেরি সেফ এবং এখান থেকে কিছু প্রবলেম খুব একটা হয় না, তো এটাও করা যায়। তাহলে বেবির ক্ষেত্রে আমরা দেখলাম টোটাল 4টে মেথড। ফার্স্ট হচ্ছে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ক্লিন ক্যাচ উইথ ওয়ার্ডিং স্টিমুলাস, ফার্স্ট মেথড। সেকেন্ডে দেখলাম আমরা ইউরিন ব্যাগ, যেটাকে ইনফ্যান্ট ইউরিন কালেকশন ব্যাগ বলা হয়। থার্ড হচ্ছে ক্যাথেটার, অ্যান্ড ফোর্থ হচ্ছে সুপ্রাবেবিক অ্যাসপিরেশন। সো এখানে আজকে আমি আমার ডিসকাশন শেষ করলাম, অ্যান্ড ইন মাই নেক্সট class I will going to discuss about the urine sample storage, urine sample transport and various preservatives which are used for urine sample storage. তো সেই জিনিসটা আমি নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব। থ্যাংক ইউ।